গত 25 সালে একটা অভিযোগ নিয়ে এসেছিলেন এবং আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট মানে আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে নিপীড়িত মানুষ, নিপীড়িত নারী, নিপীড়িত পুরুষ সবাইকে দ্রুত সেবা দেওয়ার জন্য এবং রিপোর্টগুলি খুব তাড়াতাড়ি যাতে আমরা দিতে পারি সেই চেষ্টাও করি। কিন্তু স্যার কিছুটা উল্লেখ করলেন যে পুলিশ আমাদের ডিপার্টমেন্টে যায়, বছরের পর বছর যায়। এখানে কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। যেমন রিসেন্টলি যে আইনটা হয়েছে যে ইচ অ্যান্ড এভরি কেসে আমাদের ডিএনএ আলামত সংগ্রহ করতে হয়। তো ডিএনএ রিপোর্টের জন্য আমাদের প্রায় 3 মাস 4 মাস আমাদের অপেক্ষা করতে হয়। আর সেই জন্য আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। কিন্তু আমার একটা অবজারভেশন, আমি আমার কলিগদের বলে রাখি, আমার কলিগদের যদি মনে করে, তারা যদি কনভিন্স হয় যে ধর্ষণের ঘটনা ঘটেছে, তাহলে আমি তাদেরকে অনতিবিলম্বে রিপোর্টটা দিয়ে দিতে বলি। যদি তারা শিওর হয় ডিএনএ রিপোর্টে কি আসলো না সেটা, বা হাই ভেজানাল সোয়াব মাইক্রোস্কোপি এক্সামিনেশনে কি আসলো না, আমার ডাক্তার যদি কনভিন্স হয় আমি সেটা দিয়ে দিতে বলি। আচ্ছা, তো যেমন আসিয়ার ঘটনাটা একটু মাগুরা, যেটা খুব সেন্সিটিভ ইস্যুস ছিল। মেয়েটাকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হয়েছিল। তো আসিয়ার যে ধর্ষণের যে ভাই ভেজানাল সোয়াবের যে ডিএনএ রিপোর্টটা, সেটা আমাদের পেতে অনেক কষ্ট হয়েছে। আমি পুলিশের সাথে খুব যোগাযোগ করছি, সিআইডি ডিএনএ ল্যাবে কথা বলেছি, তারা আইনের দোহাই দিয়েছেন, বলেছেন যে না, ডিএনএ রিপোর্টটা দেওয়া যাবে না। তো যাই হোক, এটা নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমার কথা হয়েছে, কারণ ডিএনএ রিপোর্টটা আমার লাগবে। ডিএনএ রিপোর্টের 2টা পার্ট থাকে, আজকে আমি আপনাদের বলি। একটা হলো ডিএনএ প্রোফাইলিং পার্ট আমাদের দরকার নেই। আরেকটা পার্ট যেটা আছে সেটাতে হলো কেমিক্যাল কিছু পরীক্ষা করা হয়। তার মধ্যে একটা হলো হাই ভেজানাল সোয়াব স্পারমাটোজো আছে কিনা, অথবা সিমেন্টের যে কনস্টিটিউয়েন্টগুলি আছে, কম্পোনেন্টগুলি আছে, সেগুলি ওরা এক্সামিন করে, সেগুলি আছে কিনা সেটা আমাদের দেখা দরকার। সেটা আমি মাননীয় সচিব স্যারকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছে। তারপর আলটিমেটলি রিপোর্টটা আমরা পেয়েছি, যদিও দেরি হয়েছে। সেটা একটা সীমাবদ্ধতা আমাদের আছে। আর যেহেতু রিসেন্ট ইনসিডেন্স রামিসা, আমাদের এখানে প্রচুর ভিকটিম আসে প্রতিনিয়ত, ছেলেরাও কিন্তু আসে, বিভিন্ন এদের অরিজিনটা বিভিন্ন রকম। তারপর মেয়ে ভিকটিম আসে, ইভেন 2 বছরের শিশু পর্যন্ত আসছে আমাদের ডিপার্টমেন্টে। কোনো এজে আসলে ইমিউন না। 2 বছরের বাচ্চা থেকে 100 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হইতে পারে। ছোট বাচ্চা ছেলেরা ধর্ষণের শিকার হইতে পারে, অ্যাডাল্ট ছেলেরাও হইতে পারে, আমাদের এখানে আসছে। তো এগুলি হয়তো সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি, প্রতিনিয়ত অনবরত চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু রিপোর্ট, আমরা কনভিন্স হলে পজিটিভ রিপোর্ট প্রচুর দেই, কিন্তু সে অনুযায়ী হয়তো আমরা মানে প্রত্যাশিত হয়তো আমরা রায়টা দেখতে পাই না। হয়তো সেটা আইনের অনেক বাধ্যবাধকতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যদি কনভিন্স হই যে মেয়েটা রেপ্ট হয়েছে, আমরা আসলে রেপ্ট কথাটা লিখি না, আমরা লিখি সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। আমরা সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, রিসেন্ট সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, অথবা সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স ইন ডিস্টেন্ট পাস্ট, অথবা ফোর্সফুল, যেটা আমরা কনভিন্স হই সেটা আমরা কিন্তু রিপোর্টে লিখে দিই। আর রেপ হইল কি হইল না সেটা হলো আইনি ব্যাপার, আইন সেটা বিচার করেন। তো আমাদের রামিসার প্রসঙ্গে একটু কথাটা বলতে চাই। রামিসাকে যেভাবে আসলে খুব বিভৎসভাবে, এটা আমাদের মেডিকেল কলেজে হয়নি, সোহরাওয়ার্দীতে হয়েছে। তো সোহরাওয়ার্দী যে ডাক্তারে অটোপসিটা করেছেন, আমি তার সাথে কথাও বলেছি, খুব বিভৎস ছিল। তার জেনাইটাল পার্ট, প্রাইভেট পার্টটা কেটে ফেলা হয়েছে এবং খুব সম্ভবত ওইটা হাই ভেজানাল সোয়াব এবং ডিএনএ অ্যানালাইসিসের রিপোর্টটা নেগেটিভ। হ্যাঁ,
আমি যতটুকু জানি। কিন্তু আমাদের ডাক্তার কিন্তু কনভিন্স যে এটা রেপ হয়েছে এবং সে কিন্তু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্সের সাইনের কথাই লিখে দিয়েছে। সে ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই। আমরা সবসময় নিপীড়িত নির্যাতিত নারী এবং পুরুষ সবার পাশে আছি এবং থাকবো, এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি।